আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে এ কথা জানালেন তিনি। অবশ্য গাজা নিয়ে ঠিক কোন ধরনের সুখবর তার কাছে রয়েছে তা মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট খোলাসা করেননি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন। যদিও ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি, তবে তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন তিনি হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ডিনার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। অনুষ্ঠানটিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। আনাদুলু বলছে, এই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকটি এমন সময় হচ্ছে যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, দোহায় গত ২৪ ঘণ্টায় এই আলোচনায় নাটকীয় অগ্রগতি হয়েছে। গত ৬ জুলাই শুরু হওয়া আলোচনার মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছানো। ইসরায়েলের চ্যানেল 13 এক প্রতিবেদনে জানায়, চুক্তির পথে এখন বাধা নেই। সেখানে আলোচনার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে অতিরিক্ত নমনীয়তা প্রদর্শনের অনুমোদন দিয়েছেন, যা আলোচনার গতি বাড়িয়েছে। গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা বুধবার দক্ষিণ গাজায় আল কুদস ব্রিগেডসের সাথে একটি যৌথ অভিযানে ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে। বুধবার দেয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, খান ইউনিসের দক্ষিণ থেকে কিজান আল নজ্জার এলাকায় ভারী ক্যালিবারের মর্টার শেল ব্যবহার করে ওই হামলা চালানো হয়। গাজায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর থেকে এই হামলাটি ছিল অন্যতম বড় সমন্বিত হামলা। হামলায় ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। একই দিন খান ইউনিসের উত্তর দিকের আল সাতরা আল গারিব এলাকায় আল মুহান্দিস হলের কাছে দখলদার সেনা ও তাদের গাড়িবহরের উপর হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা। এছাড়া গাজা সিটির শেজাইয়া এলাকার আল মুনতার সড়কে দখলদার সেনাদের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ও দুটি D9 মিলিটারি বুলডোজার লক্ষ্য করে আলী ইয়াসিন 105 রকেট হামলা চালানো হয়েছে। এদিন গাজা সিটিতে অপারেশনের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। একটি ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে যোদ্ধারা বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রতিরোধ যোদ্ধাদের সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। ওই বিস্ফোরণের পর দখলদার বাহিনী স্বীকার করেছে তাদের এক সেনা গুরুতর আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যমে দক্ষিণ গাজায় নিরাপত্তা ঘটনার কথা বলা হয়েছে। সাধারণত দখলদার সেনাদের উপর বড় ধরনের হামলা হলে সেগুলোকে সিকিউরিটি ইনসিডেন্ট বা নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করে ইসরায়েলি মিডিয়া। এদিকে বুধবার ইসরায়েলের উপর 4 দফা হামলার কথা জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনীর যোদ্ধারা। হামলার টার্গেটের মধ্যে ছিল একাধিক সামরিক ঘাঁটি ও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, জুলফিকার ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে বুধবারের হামলাগুলো করা হয়েছে। তিনি বলেন, একটি মিসাইল সরাসরি বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত এনেছে। অন্য হামলাগুলোর টার্গেটে ছিল ইসরায়েলের এলিয়াদ সমুদ্র বন্দর ও নাকাব এলাকার একটি সামরিক ঘাঁটি। হামলায় ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়। হুথিরা ফিলিস্তিনিদের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রাখবে বলেও তিনি জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট দল অতি গোঁড়া শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। অতি গোঁড়া শাস পার্টি বুধবার জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে তারা সরকার থেকে পদত্যাগ করেছেন।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরেকটি অতি গোঁড়া দল নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করে। সংখ্যাগরিষ্ঠতা হারানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে হিমশিম খেতে হবে। তবে শাস পার্টি জানিয়েছে নেতানিয়াহুর জোট সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু তারা করবে না। এছাড়া কিছু আইন পাশের ক্ষেত্রে নেতানিয়াহুকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছু তারা করবে না। চলতি মাসের শেষ দিকে ৩ মাসের বিরতিতে যাচ্ছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। এতে করে নেতানিয়াহুকে অন্তত ৩ মাস সরকার পতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শাস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলছেন, এখন নেতানিয়াহু অবৈধ সংখ্যালঘু সরকার পরিচালনা করছে। তিনি বলেন, এই সরকার এখন কিছুই করতে পারবে না। না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে, না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর এ সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন করে যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যে পাল্টা জবাব দেওয়া হয়েছিল, শত্রুদের তার চেয়েও বড় ধরনের জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনিকে এই হুঁশিয়ারি উচ্চারণ করতে শোনা গেছে। তিনি বলেছেন, আমাদের দেশ যুক্তরাষ্ট্র এবং এর শিকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, আর এটা অত্যন্ত প্রশংসনীয়। গত মাসে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচির অংশ বলে দাবি করেছিল উভয় দেশ। তবে তেহরান বারবার বলেছে, পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, ইরান যে ঘাঁটিতে হামলা চালিয়েছিল সেটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় আঘাত দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের 3টি প্রধান দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, ওই সময়ের মধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে যদি অগ্রগতি না হয়, তাহলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এসবের জবাবে খামেনি বলেন, আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি, দুর্বলতা থেকে নয়। তিনি কূটনীতিকদের নির্দেশনা অনুসরণ করে জোরদারভাবে তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইরানের সর্বোচ্চ নেতা। বুধবার এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট বলেছে, পূর্ব শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ খবর নিশ্চিত করেছে। হামলায় অন্তত 1 জন নিহত ও 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে IDF জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশ পথে হামলা চালিয়েছে। দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। পোস্টে আরও বলা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সেনাবাহিনী ওই এলাকায় হামলা চালিয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা আমাদের দ্রুজ ভাইদের রক্ষায় কাজ করছি। দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি হামলার বিষয়টিও এক্সে নিশ্চিত করেছে IDF। এতে বলা হয়েছে, সিরিয়ার বর্তমান শাসকের প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে উমাইয়াদ চত্বরের কাছে বিশাল বিস্ফোরণের ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে হামলার ভিডিও পোস্ট করে লিখেছেন, তীব্র হামলা শুরু হয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। দ্রুজরা সরকার বিরোধী হিসেবে পরিচিত, তবে প্রেসিডেন্ট বাশারের পতনের পরও তাদের উল্লাস করতে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির পর ওই প্রদেশ থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়েছে সরকার। ইসরায়েল বলছে, দ্রুজ
ড্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে। দামেস্কে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 14 বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে। তুরস্কের বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ার জনগণের শান্তিপূর্ণভাবে বসবাস ও বিশ্ব সমাজে একীভূত হওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। সব পক্ষের উচিত সিরিয়ার সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করা। ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 60 জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার আল আরাবিয়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের গভর্নর নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে একটি স্বাস্থ্য কর্মকর্তা জানান, আমরা 59 জন নিহতের পরিচয় নিশ্চিত করতে পেরেছি, তবে একজনের দেহ এতটাই দগ্ধ ছিল যে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানান, আগুনের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক দেহ উদ্ধার করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় 5 তলা ওই ভবনে রাতভর দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। ওয়াজজিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মায়াহি বলেন, একটি হাইপারমার্কেটস এবং রেস্তোরাঁয় আগুন লেগেছিল। তখন অনেক পরিবারই রাতের খাবার খাচ্ছিলেন এবং শপিং করছিলেন। তবে দমকল কর্মীরা বেশ কিছু মানুষকে উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ইতোমধ্যেই ইরাকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং একটি তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফল আগামী 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে। মোহাম্মদ আল মায়াহি বলেন, আমাদের উপর একটি দুর্যোগ ও বিপর্যয় নেমে এসেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।